সেই জায়গায় এরপরে খবর আসলো রাশিয়া ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কর্মীদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে? যুদ্ধবিরতি কিন্তু চলছে। আমি আপনাদেরকে আরেকটা ইঙ্গিত দিই, সেটি হচ্ছে আমি বিশেষ একটা সূত্র থেকে খবর পেলাম, যিনি ইরানিদের সাথে যোগাযোগ রাখেন এইরকম একজন ব্যক্তির সাথে আমি কথা বলে জানলাম যে আজ রাতেই ইরান এবং ইসরায়েলের ভেতরে বড় রকমের পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে। লেবাননে যে বড় রকমের হত্যাকাণ্ড হয়েছে, ইসরায়েলের হামলা হয়েছিল গতকাল, সেই হামলার প্রতিবাদে বা প্রতিশোধে ইরানে হামলা করতে যাচ্ছে। আর একটা তথ্য দিয়ে আমি মূল আলোচনায় চলে যাই। আজকে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের 40তম বার্ষিকী যাচ্ছে। ইরানিরা এই চেহলাম কিন্তু খুব গুরুত্ব সহকারে পালন করে। আপনারা খেয়াল করে থাকবেন, রাহাবারের অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠান কিন্তু এখনো পরিষ্কার করে হয়নি। তো আসলে সেই জায়গা থেকে আজকের এই রাত মারাত্মক রকমের একটা সংকটাপন্ন রাত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে অনেক বড় কিছু ঘটবে। তো সুপ্রিয় দর্শক, আসলে কি ঘটতে যাচ্ছে এই প্রশ্ন সামনে রেখেই আমি এখনকার মূল আলোচনা এগিয়ে নিতে চাই। আশা করি আপনারা সঙ্গে আছেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আমি আবারও বলছি, প্রথমেই যে কথা বলতে চাই, ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আপনার বুশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মূলত শুরু করেছিল 1979 সালে বিপ্লবের আগে আমেরিকা, রেজা শাহের আমলে আমেরিকা এই পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছিল। কিন্তু যখন বিপ্লব হয়ে গেল তখন ইরানের পরমাণু কেন্দ্র, পরমাণু কর্মসূচি সব না হয়ে গেল, হারাম হয়ে গেল, আর হালাল থাকলো না। তো পরবর্তীতে রাশিয়াকে এই কাজ সম্পন্ন করার দায়িত্ব দিয়েছিল ইরান সরকার, এবং ধীরে 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 রাশিয়ার প্রযুক্তি, রাশিয়ার ইঞ্জিনিয়াররা, বিজ্ঞানীরা থেকে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আপনারা সম্পন্ন করেছে। সম্পন্ন করার পর সম্ভবত 2010 সাল বা 11 সালের দিকে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়। আমি তখন ইরানে, এবং এটি হচ্ছে ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। আর কোনো বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নেই। আপনারা জানেন এই যুদ্ধের ভেতরেই কিন্তু রাশিয়া তাদের কর্মীদেরকে, তাদের কর্মকর্তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়েছে। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মোট 639 জন রাশিয়ান কর্মকর্তা বা বিভিন্ন পর্যায়ের লোকজন, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এরা কাজ করত। সেই জায়গায় 611 জনকে এ পর্যন্ত সরিয়ে নিয়েছে রাশিয়া। বাকি যে সমস্ত লোক আছে তাদেরকে আজকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হবে, এরকম একটা ঘোষণা আছে। এবং রোজাটম, রাশিয়ার যে পরমাণু সংস্থা যেটা, সেটার প্রধান, রোজাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ, তিনি জানিয়েছেন যে না, কোনো মতেই আর ইরানে আমাদের পরমাণু বিজ্ঞানীদেরকে বা ইঞ্জিনিয়ারদেরকে রাখার কোনো সুযোগ নেই। যুদ্ধ বিরতির ভেতরে কেন তাদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই ব্যাপারে তিনি বলেছেন যে যুদ্ধ পরিস্থিতির পরেও আমরা বিশেষ কোনো পরিবর্তন দেখছি না। যে পরিবেশ বিরাজ করছে ইরানের ভেতরে, এটাতে আমরা আশ্বস্ত হতে পারছি না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এর আগে কিন্তু চারবার এই পরমাণু কেন্দ্রের আশপাশে ইসরায়েল বা আমেরিকা হামলা চালিয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের পক্ষ থেকে আবার হামলা হতে পারে। ইসরায়েলের সাথে কিন্তু ইরানের যুদ্ধবিরতি হয়নি। ইসরায়েল আর আমেরিকার যে যুদ্ধবিরতির প্রসঙ্গ, সেখানে কিন্তু ইসরায়েল নেই, এবং ইসরায়েল কিন্তু নেই বলে, এবং সে এই যুদ্ধবিরতি চুক্তি মানে না বলে ইসরায়েল লেবাননে একের পর এক হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে এবং আহত হয়েছে 1000-এর উপরে। তার ভেতরে 3 জন সাংবাদিক রয়েছে, আপনারা জানেন। এই জায়গা থেকে এমন কোনো ইঙ্গিত, এমন কোনো তথ্য রাশিয়া, ভারত তাদের কাছে আছে কিনা, সেটা একটা প্রশ্ন। এবং আমার কাছে সন্দেহ হচ্ছে যে কিছু না কিছু তথ্য তাদেরকে দেওয়া হয়েছে, যার কারণে ভারতের নাগরিকদেরকে সরিয়ে আনা হয়েছে বা সরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে। আর এখন রাশিয়ার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদেরকে, বাদ বাকি যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে রুশ সরকার। ফলে যুদ্ধবিরতি আসলে কতদিন চলবে, কতক্ষণ চলবে, তা নিয়ে বিরাট রকমের একটা আশঙ্কা থেকে গেল। এর ভেতরে আগামীকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা হওয়ার কথা রয়েছে এই যুদ্ধবিরতির ব্যাপারে। অর্থাৎ ইরান যে শর্ত দিয়েছিল সেই শর্তের উপরেই কিন্তু যুদ্ধবিরতি হয়েছে, 14 দিনের যুদ্ধবিরতি। এবং এই বিরতির সময় মূলত টোটাল সলিউশন, সেটেলমেন্ট হবে, একদম স্থায়ী যুদ্ধবিরতি, স্থায়ীভাবে যুদ্ধের অবসানের কথা। কিন্তু আসলে কি হবে আমি জানি না। কিন্তু আগামীকাল আলোচনা বসছে, আলোচনা কারা বসবে সেই সম্ভাব্য একটা তালিকা আল জাজিরা প্রকাশ করেছে। আমি আপনাদেরকে সেই তথ্য তুলে ধরছি।
পাকিস্তানের স্বাগতিক দেশ রাজধানী ইসলামাবাদে বৈঠক হবে এবং শুনলাম যতদূর যে সেনা নিরাপত্তার ভেতরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক। তো এই বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ থাকবেন, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার থাকবেন, পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির থাকবেন, আর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা যিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক, তিনিও থাকবেন। পাকিস্তানের পক্ষ থেকে 4 জন। আর আমেরিকার পক্ষ থেকে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারপরে ইরান বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ, তারপরে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের হাজব্যান্ড অর্থাৎ ট্রাম্পের জামাই, ট্রাম্প তো শ্বশুর, তো জারেড কুশনার, আর থাকবেন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। আর ইরানের পক্ষ থেকে থাকতে পারেন স্পিকার বাকির কলিবফ, তারপরে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকতে রাভানচি। তো আলোচনা হতে যাচ্ছে, কিন্তু এর ভেতরে অনেক সন্দেহ, দ্বন্দ্ব, সংশয় অনেক কিছুই কিন্তু থেকে গেল। এর ভেতরে আমি আরেকটা কথা বলি, আজকে ইরানে যুদ্ধের 40তম দিন গেল এবং শাহাদাতের 40তম দিন। এই দিন অর্থাৎ যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা, তারপরে সেনা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, তারপরে প্রতিরক্ষা মন্ত্রী আলী শামখানি এবং আইআরজিসির প্রধান, কিন্তু সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠান হয়নি। আমি এই বিষয়টি জিজ্ঞেস করেছিলাম একটি ইরানি সূত্রের কাছে গতকালকে। তিনি আমাকে জানিয়েছিলেন যে যুদ্ধ পরিস্থিতির ভিতরে তো এটা করা সম্ভব না, সেক্ষেত্রে হয়তো চেহলামের দিন হবে। সেই চেহলামের দিন কিন্তু আজকে গেল। তো আমি দাফন অনুষ্ঠান কিন্তু সর্বোচ্চ নেতার হয়নি। আমি তাকে জিজ্ঞেস করলাম আজকে আবার যে কি ব্যাপার, আজকেও তো হলো না। তখন তিনি বললেন যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিকটা। আমি বললাম তো এখন যুদ্ধ পরিস্থিতি কোথায়, এখন তো বিরতি চলছে। তাহলে তখন তিনি বললেন যুদ্ধ বিরতি চললেও কিন্তু ভেতরের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। বিশেষ করে লেবানন পরিস্থিতির কারণে ইরান প্রতিশোধের কথা ভাবছে। সেক্ষেত্রে এই তথ্য নিশ্চয়ই ইসরায়েল আমেরিকার কাছে আছে, এবং যদি ইরান হামলা চালায় তাহলে পাল্টা হামলা ইসরায়েল এবং আমেরিকা করবে। তার মানে দুই পক্ষের ভিতরে বড় রকমের সংঘাতের আশঙ্কা আজ রাতেই আছে। এই পরিস্থিতিতে সম্ভবত ভারত তাদের নাগরিকদেরকে ইরান থেকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে, আবার রাশিয়াও তাদের পরমাণু বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদেরকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। এই পরিস্থিতিতে খুবই আশঙ্কা আছে আজকে অনেক বড় কিছু ঘটতে পারে। তো আমরা চাইবো যে এই যে যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতি চলুক, আরো সংঘাত না ঘটুক। তবে যা পরিস্থিতি তাতে আসলে খুব সহজে এর সমাধান হবে আমার এমনটা মনে হয় না। যদিও আগামীকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে, তাতে আমেরিকা এবং ইরানের কর্মকর্তারা, এখন পরিস্থিতি ইসলামাবাদে কি হয় সেটা একটা দেখার ব্যাপার, আর আজ রাতে কি হয় সেটা একটা দেখার ব্যাপার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করব। আপনাদের কি মনে হয়, আপনারা কি মনে করছেন যে এই যুদ্ধবিরতি টেকসই হবে এবং আজ রাতে বড় ধরনের কোনো কিছুর আশঙ্কা কি আপনারা করছেন, বা আগামীকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে শান্তি আলোচনা হতে যাচ্ছে সেটা কি সফল হবে বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।